নাগরিক ভাবনায় জনতার পুলিশ। আমরা সলিমুল্লাহ খান সাহেবের আলাপ থেকে ইতিমধ্যেই জেনেছি পুলিশ তো জনতার হবারই নয়। রাষ্ট্রের একটা কোয়ার্সিভ অ্যাপারেটাস হলো পুলিশ, আর্মি, এরকম অনেক কিছু। রাষ্ট্রকে হয়ে উঠবার কথা ছিল, রাষ্ট্রের সংবিধানকে হয়ে উঠবার কথা ছিল একটা সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে। সারা একটা দেশের জনগোষ্ঠীর নানান জনশ্রেণীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে যে কনফ্লিক্ট থাকে, সেই কনফ্লিক্ট রেজলিউশন করবার জন্যে কতগুলি সাধারণ নিয়ম তৈরি করবার, আমি খুব সিরিয়াস তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, একটা কন্ট্রাক্ট হিসেবে সবাই সবার সমস্যা দেখবে, কারোর সমস্যা আরেকজনের জন্য সমস্যা তৈরি করবে না, এরকম একটা ধারণা থেকে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ধারণা পশ্চিমে তৈরি হয়েছিল। সেই সোশ্যাল কন্ট্রাক্টটার নাম হচ্ছে সংবিধান। কিন্তু সংবিধান মতো আমরা চলছি না, বা সংবিধান সোশ্যাল কন্ট্রাক্ট হয়ে ওঠে নাই, সে আলোচনা ইতিমধ্যে আমরা শুনেছি। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কাজ করে কিভাবে। এই যেই যা রাজার বাগে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে অনুষ্ঠান করছি, বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়ে উঠবার জন্যে যে প্রথম যুদ্ধ শুরু হয়েছিল, এই রাজার বাগ হচ্ছে সেই অর্থে পাকিস্তানিরা যখন আক্রমণ করে প্রথম পুলিশদের উপরে আক্রমণ করেছিল, কারণ তারা মনে করেছিল যে তাদের এই আক্রমণের জন্যে তৎকালীন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যারা প্রতিরোধ করে তুলতে পারে সে হচ্ছে রাজারবাগের পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি তখন স্বাধীনতা যুদ্ধের কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার লক্ষ্যের কথা না বলে আলাপ শুরু করা যায় না। একটা সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের পরিষ্কারভাবে অফিসিয়ালি যুদ্ধ শুরু হবার আগে তৎকালীন রাজনৈতিক কর্তৃপক্ষ মানুষকে বলেছিল পাকিস্তানিদেরকে তাড়িয়ে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব, সেখানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্রের মূল নীতি হবে যেটা সমতাভিত্তিক সমাজ, যেখানে জাস্টিস প্রতিষ্ঠিত থাকবে, যেখানে নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত থাকবে। কিন্তু তার থেকে 55 বছর পরে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একটা রাষ্ট্র তৈরি হয়েছে নিপীড়নমূলকভাবে, নিপীড়নমূলক বৈশিষ্ট্য নিয়ে। সেই বৈশিষ্ট্য আমি গত জুলাই অগাস্টের কথা বলে আমরা কোনো পক্ষেই এখানে আর বিব্রত হতে চাই না। শুধু একটা প্রশ্ন খালি আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনাদেরই একজন সহকর্মী তার সন্তানকে যখন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল, সারা দিন পরে সন্ধ্যায় যখন সেই পুলিশ কর্মকর্তার সন্তানকে মেডিকেল কলেজের মর্গে খুঁজে পায়, তখন তিনি প্রশ্ন করেছিলেন তারই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে, স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আপনাদেরই সন্তান, আপনাদেরই কর্মকর্তা। তাহলে রাষ্ট্র যখন নিপীড়নমূলক হয়ে ওঠে তখন পুলিশকে আর জনতার পুলিশ হয়ে উঠতে দেয় না। সেই ক্ষেত্রে পুলিশ নেতৃত্বের কিছু ভূমিকা থাকবার কথা। সেই ভূমিকা আমরা কিভাবে দেখেছি? 15 বছরের অন্তত 12 বছর একটানা প্রতি বছর আমি পুলিশ রিপোর্ট দেখেছি যেখানে পদক দেওয়া হয়। একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্মকর্তারা কতটা নির্লজ্জ হলে, তার বিবেক কতটা পঙ্গুত্ব বরণ করলে মুদ্রিত আকারে পুলিশ রিপোর্টের বইয়ের মধ্যে লেখা যায় যে অমুককে এই পদক দেওয়া হয়েছে বিরোধী দলের আন্দোলন সফলভাবে দমন করার জন্যে। এই পুলিশ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইটা মুদ্রিত আকারে ছাপিয়েছে। আপনারা যারা জানেন না তারা লাইব্রেরিতে গিয়ে অথবা ওগুলি দেখে নিন। এই যে যাদেরকে সেই দিন এই ধরনের জনস্বার্থ বিরোধী ভূমিকার জন্য পদক দেওয়া হয়েছে, তার পরের ব্যাচের লোকেরা আরও উৎসাহী হয়ে মানুষের উপর আরও বেশি ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্রভাবে। পুলিশকে যদি জনতার পুলিশ হয়ে উঠতে হয় তাহলে প্রথম তাদের কতগুলি জিনিস মাথায় রাখতে হবে। আমি জানি, আমি শব্দটা ব্যবহার করছি মাথায় রাখতে হবে, কারণ আমি জানি আপনারা এটা জানেন। ইম্পর্টেন্ট হচ্ছে মাথায় রাখা। কোনো সংগ্রামের জন্যে, মানুষের গণতান্ত্রিক সংগ্রামের জন্যে, তার রুটি রোজির জন্যে
তার বিরুদ্ধে কোনো অন্যায়ের জন্যে মিছিল করা cannot be considered as a criminal offense. ক্রিমিনাল অফেন্স যদি কোথাও সংগঠিত হয়, এই রাষ্ট্র তার চরিত্র যাই হোক না কেন, এটাকে আমরা যে নামেই ডাকি না কেন, ক্রিমিনাল অফেন্স দমন করবার ক্ষেত্রে আপনার পুলিশ একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নেবেন, কোনটাকে নেবেন না, এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ইয়ামিনের বাবাকে বলতে হলো, স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে, কারণ তার বুক ঝাঁঝরা হয়ে গেছিল। ওই কিশোর কি জন্যে গেছিল রাস্তায়, আপনারা সেই চিঠি দেখেছেন। আরেকজন মাকে চিঠি লিখে যাচ্ছে, আমার ভাইয়েরা, তার কোনো রক্তের ভাই না, গণতন্ত্রের জন্য লড়াই করছে, জীবন দিচ্ছে, আমি আর কতদিন ঘরে বসে থাকব। আমি আমাদের সন্তানের কথা জানি। আমার স্ত্রী এই জুলাই মাসে আমার ছোট ছেলেকে বলল যে দেখো, এই পরিবার নানানভাবে পুলিশ, র্যাব এবং ডিজিএফআই দিয়ে নানানভাবে হ্যারাস হয়েছে, আল্লাহর ওয়াস্তে তুমি যেও না রাস্তায়। প্রথম দিন সে যায়নি। দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলো, তোমরা 1980s ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না মা বাবা, তোমরা সেদিন মিছিল করনি? তারপর একটা চিৎকার দিয়ে বলে, আমাকে কেন রাজাকার বানাতে চাও বলে বেরিয়ে গেছে। সে যদি বেরিয়ে না যেত, আমি পিতা হিসেবে অপরাধ বোধ করতাম। এটা পরিষ্কার জেনে যে সেও অন্য 1,500 মানুষের মতন, তরুণ তরুণীর মতন ফেরত নাও আসতে পারত। একটা জীবন কিভাবে মিনিংফুল হয়ে উঠতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা জীবন শুধুমাত্র কুকুর বিড়ালের মতন, এখানে যারা পরিবেশবাদী আছেন তারা কিছু মনে করবেন না, কুকুর বিড়ালকে আমি ছোট করে বলছি না, কেবলমাত্র তার দেহকে তৃপ্ত করবার জন্যে, জীবন ধারণ করবার জন্যে সারা জীবন কোনো প্রতিবাদ প্রতিরোধের মধ্যে না গিয়ে যে জীবন যাপন, সেটা কোনো মানুষের জীবন হতে পারে না। মানুষের জীবন অন্যের বৃহত্তর অধিকারগুলিকে সম্প্রসারিত করবার এবং সম্প্রসারিত করবার বিরুদ্ধে যে সমস্ত প্রতিষ্ঠান থাকে, তার বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়েই মানুষ তার যে প্রাকৃতিক সত্তা, দৈহিক সত্তা, সেইটাকে বিসর্জন দিয়েই কেবল তার চিন্তার জন্য মৃত্যুবরণ করতে পারে যে সেই মানুষ। ফলে একদিকে যখন দুষ্টির দমন করবার জন্যে রাষ্ট্র পুলিশের ব্যবস্থা করে, সেই পুলিশকে এইটুকু মনে রাখা দরকার যে সামনে যাদেরকে মিছিলের মধ্যে আছে, তাদের কজটা একটু বুঝবার চেষ্টা করা দরকার। তার ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে, তাহলে আর কোনো দিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। ধন্যবাদ।